প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল। পাম্পগুলোতে প্রয়োজনীয় পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। প্যানিক বাইং এর কারণে তেলের চাহিদা বেড়েছে, সংসদে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দেশে জ্বালানি তেলের সংকট নেই, কৃষি সার এবং বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে, জানালেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র। আগামী রবিবার থেকে শুরু হচ্ছে দেশের প্রতিটি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শিশুরা এ রোগে আক্রান্ত হতে পারে, বিশেষজ্ঞদের অভিমত। প্রবাসী আয় রেকর্ড, মার্চ মাসে রেমিটেন্স এসেছে $375 কোটি। জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানার হুমকি মার্কিন প্রেসিডেন্টের। ইরান যুদ্ধে লক্ষ্য পূরণের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। নাসার বহুল প্রতীক্ষিত মিশন আর্টেমিস 2 এর সফল উৎক্ষেপণ, 54 বছর অধিক সময় পর আবারও চাঁদের পথে মানুষ। এবং চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবারে চলুন বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, প্রতিদিন পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু জনগণ আতঙ্কিত হয়ে বেশি তেল কেনার কারণে চাহিদা বেড়ে গেছে। আজ জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্বে তিনি এই কথা জানান। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, আপাতত বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। তিনি জানান, সরকার শিল্প কারখানায় গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিচ্ছে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সংসদে জানান, দেশে বেকারত্ব দূর করার লক্ষ্যে নতুন শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, দেশে বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির ভিত্তিতে পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকার। শিল্পমন্ত্রী জানান, দেশে প্লাস্টিক গ্র্যানুল কারখানা স্থাপনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। তাছাড়া জাতীয় সংসদে আজ জরুরি জনগুরুত্ব বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 অনুযায়ী আলোচনা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের আনিত সিদ্ধান্ত প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। কৃষি, সার এবং বিদ্যুৎ উৎপাদনে চাহিদা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরকার। আজ দুপুরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী একথা জানান। গত 3 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত সারা দেশে অভিযান চালিয়ে 3,72,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে আতঙ্কিত হয়ে জ্বালানি তেল কেনা এখনো বন্ধ হয়নি বলেও উল্লেখ করেন তিনি। আমরা টোটাল অভিযান পরিচালনা করেছি 4,824টি, যাতে মামলা হয়েছে 2009টি।
সর্বমোট অর্থদণ্ড হয়েছে 1,01,04,35 টাকা, আর কারাদণ্ড দেওয়া হয়েছে 24 জনকে। এ যাবৎ অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধারের একটা সংক্ষিপ্ত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিজেল উদ্ধার হয়েছে 2,71,374 লিটার, অকটেন উদ্ধার হয়েছে 30,960 লিটার, আর পেট্রোল উদ্ধার হয়েছে 70,054 লিটার। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। আর যদি খালি গতকালের চিত্রটা বলি, সেটা আমরা 381টা অভিযান পরিচালনা করেছি, তাতে 169টা মামলা হয়েছে এবং 8,86,000 টাকা অর্থদণ্ড হয়েছে, একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর গতকাল আমরা ডিজেল উদ্ধার করেছি 24,482 লিটার, অকটেন উদ্ধার করেছি 10 লিটার, পেট্রোল উদ্ধার করেছি 395 লিটার, মোট 25,537 লিটার। পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট, কারণ আমরা আসলে মান্থলি প্ল্যান, বছরের প্ল্যানটা করতাম এবং মান্থলি এগুলো আনার কাজ করতাম। তো এখনও আমরা তাই করছি এবং কোনো সংকট ডিজেলের ক্ষেত্রেও নাই। এপ্রিল মাসটা আমরা পুরোপুরি নিরাপদ আছি। আমাদের যে বর্তমান মজুদ এবং আমাদের যে সকল শিপ ইনকামিং আছে প্রত্যেকটাই অন টাইম, ফলে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এবার রয়েছে বিরতি, বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি। দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাত হোসেন। এরই মধ্যে 21.9 মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি ইপিআর অন্য টিকা কার্যক্রম চলবে। রিপোর্ট শরীফুল ইসলামের। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক রোগ হাম বা মিজলস। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, নাটোরসহ বিভিন্ন জেলায় এই রোগের বিস্তার ঘটেছে। এই রোগের সংক্রমণ মোকাবেলায় আগামী রবিবার থেকে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 10 বছর বয়সী সকল শিশুকে হামের টিকা দেয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, রাজধানীসহ দেশের সকল জেলা উপজেলা পর্যায়ে এই টিকাদান কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচি সফল করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে স্বাস্থ্য খাতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কভার করা যায় না, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। আমরা গ্যাবির কাছ থেকে তাদের যে নিজস্ব স্টক আমরা হাওলাত নিয়েছি গতকাল, এইটা দিয়ে আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি, ভ্যাকসিন দেওয়া শুরু করবো। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যারা আগে টিকা নিয়েছেন তাদেরকে পুনরায় টিকা নিতে হবে। পাশাপাশি শিশুদের শরীরে গুটি গুটি দানা বা র্যাশ ওঠা, সঙ্গে তীব্র জ্বর, কাশি ও শ্বাসকষ্ট, ডায়রিয়া ও চোখ লাল হয়ে যাওয়া হাম রোগের এমন লক্ষণ প্রকাশ পেলেই উদ্বিগ্ন না হয়ে আক্রান্ত শিশুকে নিকটস্থ হাসপাতালে দ্রুত নিয়ে আসতে হবে। সব টিকারই কিন্তু ইফিকেসি রেট হলো নট 100%। অর্থাৎ আপনি 100 জনকে টিকা দিলে তার এফিকেসি 85-90-95%। আমি কিছু তার মানে কিছু টিকা দেওয়ার পরও তার শরীরে প্রতিরোধ ডেভেলপ নাও করতে পারে। আগের টিকা দেওয়া থাকলেও তাকে দিতে হবে, এটা যেন বাদ না যায়।
এটা অনেকে মনে করে আগে দেওয়া আসতে পারবে না। দ্বিতীয়টা হলো যে অবশ্যই যার জ্বর হবে, কারণ হাম বুঝতে হতে 4 দিন পার হয়ে যায়। আগে জ্বর হয়, ঠান্ডা কাশি লাগে, নাক দিয়ে পানি পড়ে, চোখটা লাল হয়, 3 থেকে 4 দিন পরে গিয়ে ডায়রিয়া আসে, তখন মানুষ বুঝতে পারে হাম হয়েছে, কিন্তু তার আগেই তো হচ্ছে। তার মানে যার জ্বর হবে, ঠান্ডা কাশি হবে, তাকে বের করা উচিত না। আর আমি যদি জানি ওই আপনার জ্বর খানে, আমি তার কাছে যাব না। আর মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, কাছে যাওয়া যাবে না। এদিকে হাম রোগের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানী সহ দেশের সকল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে হামের বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা। সারা দেশে আবারও বাড়ছে হাম রোগের প্রকোপ। বিশেষ করে শিশুদের মধ্যে এ রোগের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শিশুরা এ রোগে আক্রান্ত হতে পারে। হাম হওয়ার কারণ ও এর প্রতিকার নিয়ে সুরাইয়া মুন্নির রিপোর্ট। হাম একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ। মূলত আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে ভাইরাস বাতাসে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে সহজেই সংক্রমণ ঘটতে পারে। বিশেষজ্ঞরা 6টি প্রধান কারণ চিহ্নিত করেছেন: টিকাদান কর্মসূচিতে ঘাটতি, পর্যাপ্ত পুষ্টির অভাব, সঠিক সময়ে রোগ শনাক্ত না হওয়া, রোগ সম্পর্কে অজ্ঞতা। এ রোগ হলে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। সাধারণত উচ্চ জ্বর, শরীরে লাল ফুসকুড়ি, চোখ লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া, কাশি সহ শরীর দুর্বল হয়ে পড়া। আক্রান্তের স্বজনরা জানান, এ রোগে উপসর্গ সহ কষ্টকর অবস্থা। অসুস্থতা প্রায় আপনার 21 রোজা থেকে অসুস্থ, মানে ইনফেকশনটা ধরা পড়ছে আর কি। গ্রামে দেখাইছি, ওর ঠেমে আবার জ্বর উঠে, তারপর ঢাকায় এসছে, আসার পর আবার জ্বর উঠছে, এরপর এ হাম দেখা দিচ্ছে। জ্বর আছে, জ্বর হলো ঠান্ডা, তো ওর কারণেই আমরা আসছি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরোধী সবচেয়ে কার্যকর উপায়। সময় মতো হাম প্রতিরোধী টিকা গ্রহণ করা জরুরি। 9 মাসের উপর থেকে আমরা টিকা করেছি, যে 9 মাসের নিচে যদি আমরা টিকা আবার করতে যাই, তাহলে আমাদের আরও টিকা লাগবে। ম্যালনারিশ বাচ্চা যারা, তাদের কিন্তু হামের টিকা দেওয়ার পরেও হাম হতে পারে, কারণ তাদের রোগ প্রতিরোধ শক্তি কম। তাহলে আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা দরকার এখন, অ্যাওয়ারনেস, যে হাম একটা জটিল রোগে রূপান্তরিত হতে পারে, জটিল প্রবলেমে রূপান্তরিত হতে পারে। আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা সহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডক্টর রিয়াজ মোবারক। জ্বর সহ এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। হাম হলে প্রথমত আপনারা একেবারে নির্বিঘ্নে নিজেরা চিকিৎসা করবেন না। ওই রাড়ি বাড়িতে গিয়ে কিংবা ওই ফকিরের কাছে গিয়ে, ওঝার কাছে গিয়ে বা ওই ধরনের কার কাছে গিয়ে আপনি ঝাড়ফুঁক করাবেন না। আপনি যদি একটু জটিল দেখেন, আপনি নিকটস্থ চিকিৎসকের সাথে আপনি সংযোগ করবেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। ডক্টর রিয়াজ জানান, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি অভিভাবকদের এই রোগ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। হামে হয় ম্যাকিউলস অ্যান্ড প্যাপিউলস, এইগুলি, এবং এগুলি শুরু হয় আমাদের কানের পিছন থেকে নিয়ে শুরু করে সারা গায়ে এটা ছড়িয়ে পড়ে। আমাদের হাম থেকে যেটা হতে পারে, আমাদের ব্রেনের মধ্যে জায়ান্ট সেল এনসেফালাইটিস হতে পারে, জায়ান্ট সেল এনকেফালাইটিস হতে পারে, বা জায়ান্ট সেল আমাদের মেনিনজাইটিস হতে পারে, আমাদের জায়ান্ট সেল নিউমোনিয়া হতে পারে। যে হাম প্রতিরোধযোগ্য একটি রোগ। সচেতনতা ও টিকাদানের মাধ্যমে এই রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। সুরাইয়া মুন্নি, বিটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইয়ে দিয়ে সদ্য সমাপ্ত মার্চ মাসে প্রবাসী আয়ে সর্বকালের নতুন রেকর্ড তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গেল মাসে প্রবাসীরা মোট $3.75 বিলিয়ন সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে কেন্দ্র করে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা পরোক্ষভাবে এই রেমিটেন্স প্রভাব বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। স্বাধীনতার পর থেকে একক মাসে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ডের নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সদ্যবিদায়ী মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $3.75 বিলিয়ন বা 375 কোটি 50 লাখ মার্কিন ডলারের রেমিটেন্স। এর আগে সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ডটি হয়েছিল গত বছরের মার্চ মাসে।
2025-এর মার্চ মাসে দেশে এসেছিল $3.29 বিলিয়ন। মাত্র এক বছরের ব্যবধানে ভেঙেছে সেই পুরনো রেকর্ড। এছাড়া রেমিটেন্স প্রবাহের দিক থেকে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে গত বছরের ডিসেম্বরের হিসেব। সে মাসে দেশে এসেছিল $3.22 বিলিয়ন। মার্চ মাসের শুরু থেকে রেমিটেন্স আসার ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। মূলত পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বিশ্বের নানা প্রান্তে থাকা বাংলাদেশিরা এই $4.25 বিলিয়ন দেশে পাঠিয়েছেন। সংশ্লিষ্ট খাতের বিশ্লেষকদের মতে ঈদ উপলক্ষে রেমিটেন্স বৃদ্ধি পাওয়া একটি স্বাভাবিক ঘটনা। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে এখনও কাজের পরিবেশ ভালো থাকায় এবং জীবনযাত্রার ব্যয় খুব বেশি না বাড়ায় প্রবাসীদের অর্থ পাঠানোর সক্ষমতা অটুট রয়েছে। পাশাপাশি অবৈধ হুন্ডি লেনদেন কমে আসায় ব্যাংকিং তথা বৈধ চ্যানেলে রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মাসে $3 বিলিয়ন কাছাকাছি রেমিটেন্স আসাকে স্বাভাবিক মনে হলেও দীর্ঘমেয়াদে এই ধারা অব্যাহত রাখা বেশ চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধ অভিযোগে জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এর আগে গত 10 মার্চ হাসানুল হক ইনু নিজের আইনজীবীর মাধ্যমে সাফাই সাক্ষ্য হিসেবে প্রায় 64 পৃষ্ঠার একটি লিখিত ব্যাখ্যা জমা দেন। হাসানুল হক ইনু সাহেব সহ ইনু সাহেবের বিরুদ্ধে আমাদের আজকে এইটা কেসটা সামিং আপের ডেট ছিল। আপনারা জানেন যে ওনারা সাফাই সাক্ষ্য দিয়েছিলেন, সেই কারণে সামিং আপ করলে এটা আসামি পক্ষ থেকে সাম আপ করতে হয় আগে। তারা আজকে সাম আপ করবার আগে 2টি অ্যাপ্লিকেশন তারা নিয়ে এসেছিলেন। কস্ট টাইটেলে তারা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছিলেন যে এই মামলাটি আবার তারা পুনঃতদন্ত চান, রিইনভেস্টিগেশন চায়। তো আমরা সেটা অপোজ করেছি, যে আমরা বলেছি যে রিইনভেস্টিগেশনের কোনো বিধান ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে নাই। তবে তারা আমাদের রুল 46(1) ক্যাপিটাল এর বিধান অনুযায়ী তারা এই আবেদনটা করেছিলেন। তো সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের একটা ইনহারেন্ট পাওয়ার আছে, তারা ওই বিষয়টি রেফার করে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন। কিন্তু সেটা যে প্রভিশন, এটা তারা, আমি মনে করি এটা অ্যাপ্লিকেশন ওয়াজ মিসকনসিভড। এবার রয়েছে বিরতি, বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কারেন্ট নাই, লোডশেডিং চলছে। লোডশেডিং এড়াতে এসির তাপমাত্রা 25 ডিগ্রিতে রাখুন। বিরতির পর সংবাদে আবার স্বাগত জানাচ্ছি। এবারে আন্তর্জাতিক সংবাদ।